এফডির থেকে অনেক বেশি ইন্টারেস্ট আমাদেরকে দেবে। তারা কি সেই টাকা আমাদের রিটার্ন করতে পারবে ইন্টারেস্ট সমেত? আজ থেকে 10 বছর আগে যদি কাউকে জিজ্ঞাসা করা হতো যে বেস্ট ইনভেস্টমেন্ট প্ল্যান কোনটি, তাহলে কিন্তু ম্যাক্সিমাম লোকই বলতো ফিক্সড ডিপোজিট। কিন্তু আজকের দিনে কিন্তু ফিক্সড ডিপোজিট আর বেস্ট ইনভেস্টমেন্ট প্ল্যান নেই। কারণ হলো ইনফ্লেশন, অর্থাৎ মূল্য বৃদ্ধি। কারণ 10 বছর আগে একটা এফডি থেকে আমরা কিন্তু 10%, 11% ইন্টারেস্ট পেতাম, কিন্তু আজকের দিনে কিন্তু দেখা যায় আমরা একটা এফডি থেকে 5% অথবা 5.5%ই ইন্টারেস্ট পাই। কিন্তু ইনফ্লেশন দেখা যায় 6% থেকে 7%। সুতরাং প্রতি বছর এফডিতে টাকা রাখলে সেই টাকা কিন্তু বসে বসে জং খেতে থাকে, অর্থাৎ 1% থেকে 2% সেই টাকার ভ্যালু কমতে থাকে। তাহলে আমাদের কি করণীয় আছে, কি এমন অপশান আছে যেখানে ইনভেস্ট করলে আমরা এফডির মতন সিকিউরিটিও পেতে পারি, তার সাথে সাথে আমাদের ইন্টারেস্টও কিন্তু এফডির থেকে বেশি পেতে পারি? আলোচনা করব এই ভিডিওতে। 1 নম্বর হলো পোস্ট অফিস এফডি। পোস্ট অফিসে কিন্তু অনেক ধরনের এফডি করা যায়। কোনো এফডি আছে 1 বছর, 2 বছর, 3 বছর এবং কোনো এফডি আছে 5 বছরের জন্য আমরা করতে পারি। পোস্ট অফিসে যদি আমরা লং টার্মের জন্য এফডি করি তাহলে কিন্তু 6.7% ইন্টারেস্ট আমরা পোস্ট অফিস থেকে পেতে পারি। এছাড়া পোস্ট অফিসে ট্যাক্স সেভিংস এফডিও করা হয়, কিন্তু পোস্ট অফিসে এফডি করলে যে ইন্টারেস্ট আমরা সেখান থেকে পাবো তার উপর কিন্তু আমাদের ট্যাক্স পেমেন্ট করতে হয়। 2 নম্বর হলো কেভিপি, অর্থাৎ কিষাণ বিকাশ পত্র। কিষাণ বিকাশ পত্রে আমরা 6.9% ইন্টারেস্ট পাই এবং মোটামুটি দেখা যায় 10 বছর 4 মাসে কিন্তু সেই টাকা আমাদের ডবল হয়ে যায়। এছাড়াও কিষাণ বিকাশ পত্রে কিন্তু আমরা মিনিমাম 1000 টাকা ইনভেস্ট করতে পারি এবং ম্যাক্সিমাম ইনভেস্টমেন্টের কোনো কিন্তু লিমিট নেই, আমরা যত চাই সেখানে ইনভেস্ট করতে পারি। কিন্তু কিষাণ বিকাশ পত্রে ইনভেস্ট করলে আমরা সেই ইনভেস্টমেন্টের উপর কিন্তু কোনো ট্যাক্স সেভিংস পাই না এবং তার ইন্টারেস্টের উপরও কিন্তু আমাদের ট্যাক্স পেমেন্ট করতে হয়। 3 নম্বর হলো এনএফসি, অর্থাৎ ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট। এটা পোস্ট অফিসের একটি স্কিম। এখানে আমরা 6.8% ইন্টারেস্ট পেতে পারি। এছাড়াও এনএসসিতে যদি আমরা ইনভেস্ট করি তাহলে সেই টাকার উপর কিন্তু আমরা 80C সেকশনে ট্যাক্স সেভিংস পেতে পারি। কিন্তু এনএসসি থেকে যে ইন্টারেস্ট আমরা পাবো সেটি কিন্তু আমাদের ইনকামের সাথে যোগ হবে, আবার সেই ইন্টারেস্ট কিন্তু আমরা 80C সেকশনে আবার ছাড়ও নিয়ে নিতে পারবো। 4 নম্বর হলো পিপিএফ, অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ড। এটা খুবই একটা পপুলার অপশান। পিপিএফে আমরা ইনভেস্ট করলে আমরা 7.1% ইন্টারেস্ট পেতে পারি এবং খুব কম ইনভেস্টমেন্টই আছে ভারতবর্ষে যেটা এক্সেম্পট ক্যাটাগরিতে পড়ে। পিপিএফ কিন্তু সেই ক্যাটাগরির মধ্যেই আসছে, অর্থাৎ পিপিএফে যে পরিমাণ টাকা আমরা ইনভেস্ট করব আপ টু 1.5 লক্ষ টাকা পর্যন্ত আমরা ট্যাক্স সেভ করতে পারি সেই টাকার উপর। এছাড়াও পিপিএফ থেকে যে ইন্টারেস্ট আমরা পাবো সেটা কিন্তু এক্সেম্পট ফ্রম ট্যাক্স। এছাড়াও ম্যাচিউরিটির পর যে টাকা আমরা পাবো তার উপরও কিন্তু আমাদের কোনো ট্যাক্স পেমেন্ট করতে হবে না। পিপিএফ স্কিম 15 বছরের জন্য ন্যাচারালি হয়ে থাকে। এছাড়াও 15 বছর হয়ে গেলে আমরা কিন্তু চাইলে সেই টেনিয়র আরও চাইলে বাড়াতে পারি। সুতরাং আমরা চাইলে নিজেদের জন্য ইনভেস্টমেন্ট করতে পারি। এছাড়া বাড়িতে যদি কেউ তার সন্তানের জন্য ইনভেস্টমেন্ট করতে চায় তাহলেও কিন্তু এটা খুব ভালো অপশান। কেননা তার যদি 10 বছর বয়স হয় তখন যদি সেই ইনভেস্টমেন্ট করা হয় তাহলে দেখা যাবে সে যখন 25 বছর 26 বছর বয়স হবে তখন কিন্তু এই পিপিএফ অ্যাকাউন্ট ম্যাচিওর হয়ে যাবে। তখন চাইলে কোনো প্রয়োজনে সেখান থেকে টাকাও তুলতে পারবো। আবার যদি টাকার কোনো প্রয়োজন না হয় তাহলে কিন্তু আমরা 5 বছর করে আরও এটা এক্সটেন্ডও করতে পারবো। সে যদি রোজগার করা শুরু করে তাহলে কিন্তু সে চাইলে পিপিএফ অ্যাকাউন্টকে কন্টিনিউ করে নিয়ে যেতে পারে। 5 নম্বর হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা। কারো বাড়িতে যদি কোনো কন্যা সন্তান থাকে তাহলে কিন্তু সে সুকন্যা সমৃদ্ধি যোজনায় ইনভেস্ট করতে পারে। ম্যাক্সিমাম 2 জন কন্যা সন্তানের জন্য কেউ চাইলে এই স্কিমে ইনভেস্ট করতে পারে। এখান থেকে কিন্তু আমরা 7.6% ইন্টারেস্ট পেতে পারি, যেটা কিনা একটা ফিক্সড ডিপোজিটের থেকে অনেক বেশি। এই ইনভেস্টমেন্ট 21 বছরের জন্য লক করা থাকে। 21 বছর পরে কেউ চাইলে এই ইনভেস্টমেন্ট ম্যাচিওর করে নিতে পারে। এছাড়াও সুকন্যা সমৃদ্ধি যোজনাও কিন্তু পিপিএফ অ্যাকাউন্টের মতন এক্সেম্পট ক্যাটাগরিতে পড়ে, অর্থাৎ ইনভেস্টেড অ্যামাউন্টের উপরও আমরা কিন্তু 80C সেকশনে একটা ডিডাকশন পাই। ইন্টারেস্ট যেটা পাই তার উপরও আমাদের কোনো ট্যাক্স পড়ে না। এছাড়াও ম্যাচিউরিটির পর যে টাকা আমাদের কাছে আসে তার উপরও কিন্তু আমাদের কোনো ইন্টারেস্ট দিতে হয় না। 6 নম্বর হলো সিনিয়র সিটিজেন সেভিং স্কিম। এই স্কিমে সিনিয়র সিটিজেনরাই একমাত্র ইনভেস্ট করতে পারে, অর্থাৎ যাদের বয়স 60 বছরের বেশি তারাই কিন্তু সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে ইনভেস্ট করতে পারে। এছাড়াও কেউ যদি ভলেন্টিয়ারিলি রিটায়ারমেন্ট নিয়ে থাকে এবং তার বয়স যদি 55 বছরের উপরে হয় তাহলেও কিন্তু সে এই স্কিমে ইনভেস্ট করতে পারে। এই স্কিম থেকে 7.4% ইন্টারেস্ট পাওয়া যায়। এছাড়াও এই স্কিমে যদি কেউ ইনভেস্ট করে
তাহলে কিন্তু 1.5 লক্ষ টাকা পর্যন্ত 80C সেকশানে আমরা ট্যাক্স ডিডাকশন নিতে পারি। আর এর টেনিওর থাকে 5 বছর। তাই এতক্ষণ যে 6টি ইনভেস্টমেন্টের কথা বললাম, এই 6টি ইনভেস্টমেন্টই কিন্তু পুরোপুরি ফিক্সড রিটার্ন আমাদের দেবে এবং সেটা কিন্তু আমাদের এফডির থেকে অনেক বেশি ইন্টারেস্ট আমাদেরকে দেবে এবং প্রতিটা ইনভেস্টমেন্টই কিন্তু পুরোপুরি রকমভাবে সিকিওর। এবার আমরা চলে আসি কিছু ইনভেস্টমেন্টে যেখানে আমাদের সামান্য রিস্ক নিতে হতে পারে। তার 7 নম্বরে আসছে এনপিএস অর্থাৎ ন্যাশনাল পেনশন স্কিম। এটি গভর্নমেন্ট চালু করেছিল গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য এবং ধীরে ধীরে এটি কিন্তু সাধারণ মানুষের জন্যও খুলে দেওয়া হয়। এখন চাইলে কিন্তু যে কেউ এনপিএসে ইনভেস্ট করতে পারে এবং এখান থেকে ভালো একটা রিটার্ন কিন্তু সে আশা করতেই পারে। এনপিএসে ইনভেস্ট করলে আমরা 80C সেকশানে আমরা 1.5 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স বেনিফিট নিতে পারি। এছাড়াও 80CCD 1B সেকশানে আরও এক্সট্রা 50,000 টাকা পর্যন্ত আমরা ট্যাক্স বেনিফিট নিতে পারি। টোটাল 2 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু এইখান থেকে আমরা ট্যাক্স বেনিফিট মিনিমাম নিতে পারি। এছাড়া আরও ডিটেলে জানতে আমাদের ভিডিও তোমরা দেখতে পারো, এখান থেকে কিন্তু আরও ডিটেলে সব তথ্য পাওয়া যাবে। তবে মোটামুটি এরকমভাবে কেউ যদি দীর্ঘকালীন ভিত্তিতে এনপিএসে ইনভেস্ট করে তাহলে কিন্তু 10 to 12% রিটার্ন এখান থেকে কিন্তু আমরা আশা করতেই পারি। 8 নম্বরে হলো ইএলএসএস অর্থাৎ ইকুইটি লিঙ্ক সেভিং স্কিম। এখানে ইনভেস্ট করলে আমরা কিন্তু 80C সেকশানে 1.5 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স বেনিফিট নিতে পারি। এছাড়াও এই টাকা কিন্তু আমাদের 3.5 বছরের জন্য আমরা তুলতে পারবো না। যেহেতু আমাদের টাকা 3.5 বছরের জন্য লক হয়ে থাকে, সুতরাং আমাদের এখান থেকে যে রিটার্ন আমরা পাই সেই টাকা কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেনে আমাদের ট্যাক্স পেমেন্ট করতে হয়। তা আমরা যদি দীর্ঘকালীন ভিত্তিতে এখানে ইনভেস্ট করতে পারি অর্থাৎ মিনিমাম 3.5 বছর অথবা তার থেকে বেশি সময়ের জন্য আমরা এখানে ইনভেস্ট করতে পারি, তাহলে এখান থেকেও কিন্তু আমরা 10 to 12% রিটার্ন আশা করতেও পারি। এছাড়াও ইএলএসএস থেকে যে রিটার্ন আমরা পাবো তার উপর কিন্তু আমাদের লং টার্ম ক্যাপিটাল গেনে ট্যাক্স দিতে হবে। এবং কোনো ব্যক্তি যদি 1 লক্ষ টাকা পর্যন্ত লং টার্ম ক্যাপিটাল গেন করে সেক্ষেত্রে কিন্তু তাকে কোনো ট্যাক্স পেমেন্ট করতে হয় না। 1 লক্ষ টাকার ওপরে যদি তার লং টার্ম ক্যাপিটাল গেন হয়ে থাকে সেক্ষেত্রেই কিন্তু তাকে ট্যাক্স পেমেন্ট করতে হয়। সুতরাং কেউ যদি 5 বছর অথবা 10 বছর পরে ক্যালকুলেশন করে সেই ইনভেস্টমেন্ট অল্প অল্প করে বেচে এবং 1 লক্ষ টাকার কমই সে লং টার্ম ক্যাপিটাল গেনে প্রফিট করে, সেক্ষেত্রে দেখা যাবে তার রিটার্নের উপর কিন্তু কোনো ট্যাক্স তাকে পেমেন্ট করতে হচ্ছে না। এটা কিন্তু একটা বড় সুবিধা। 9 নম্বরে আসছি মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডেও কেউ যদি লং টার্ম দৃষ্টিভঙ্গিতে ইনভেস্ট করে তাহলে কিন্তু এখান থেকে আমরা বড় একটা রিটার্ন আশা করতে পারি। মিনিমাম 10 to 12% রিটার্ন কিন্তু একটা মিউচুয়াল ফান্ডে দীর্ঘকালীন ভিত্তিতে আমরা আশা করতেই পারি। আমাদের একটু ধৈর্য রেখে ইনভেস্টমেন্ট করে যেতে হবে। এছাড়াও কোনো সময় দেখা যায় আমরা কিন্তু 15 to 20%ও এখান থেকে রিটার্ন পেয়ে থাকি, কিন্তু অ্যাভারেজলি যদি আমরা ধরি তাহলে কিন্তু 10 to 12% রিটার্ন কিন্তু এখান থেকে আমরা আশা করতেই পারি। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে আমরা কিন্তু কোনো ট্যাক্স বেনিফিট পাই না এবং এর রিটার্ন টার্ম ক্যাপিটাল গেনে ট্যাক্সেবল হয়, যেটা আগেই আলোচনা করলাম। সবার লাস্টে এবং 10 নম্বরে আসছে কর্পোরেট এফডি। অর্থাৎ বিভিন্ন যে বড় বড় কোম্পানি আছে সেই কোম্পানিগুলোর যখন টাকার প্রয়োজন হয় তখন কিন্তু তারা এক শেয়ার বেচে টাকা তুলতে পারে, আর না হলে তারা কিন্তু পাবলিকের কাছে যেতে পারে এবং বলতে পারে যে তার কোম্পানিতে পাবলিক যেন ইনভেস্ট করে, তার বিনিময়ে একটা ফিক্সড রিটার্ন পাবলিককে তারা দেবে। এক্ষেত্রে দেখা যায় মোটামুটি রকমভাবে 10 to 12% ইন্টারেস্ট আমরা পেয়ে থাকি এবং এর ইনভেস্টমেন্টও অনেক সময় দেখা যায় একটু লং টার্মের জন্য হয়ে থাকে, কিন্তু আমরা একটা ফিক্সড রিটার্ন সেখান থেকে আশা করতে পারি। কিন্তু রিস্ক একটু থেকে যাচ্ছে, যেহেতু আমরা বেসরকারি কোম্পানিকে সেই টাকাটি দিচ্ছি। অনেক সময় আমাদের মনে হতে পারে যে আমরা যে কোম্পানিকে টাকা দিচ্ছি তারা কি সেই টাকা আমাদের রিটার্ন করতে পারবে ইন্টারেস্ট সমেত। এক্ষেত্রে আমি বলবো যেসব কোম্পানি AAA অথবা AA অথবা A গ্রেডের মধ্যে আছে সেই সব কোম্পানিতেই ইনভেস্টমেন্ট করতে, সেখানে হয়তো ইন্টারেস্ট রেট সামান্য হলেও একটু কম পেতে পারি, কিন্তু সেটাও কিন্তু এফডির থেকে অনেক বেশি হবে এবং সেটা ফেরত পাওয়ার চান্সও কিন্তু অনেক অনেক বেশি। সুতরাং যাদের বয়স কম তারা কিন্তু তাদের ইনভেস্টমেন্টের একটা ছোট্ট পোর্শন এখানে ইনভেস্ট করতে পারে। 20 to 30% এই কর্পোরেট এফডিতে ইনভেস্ট করতে চাইলে করতে পারে, কিন্তু যাদের বয়স একটু বেশি তাদেরকে বলবো তাদের খুব বেশি পরিমাণে টাকা এই কর্পোরেট এফডিতে ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই। তারা চাইলে 5 to 10% টাকা সেখানে ইনভেস্ট করতে পারে এবং সেখান থেকে একটা ভালো রিটার্ন আশা করতে পারে। তাহলে বন্ধুরা আমরা টোটাল 10টি ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা করলাম যেখানে ইনভেস্ট করে আমরা এফডির থেকে বেশি রিটার্ন আশা করতে পারি। এর মধ্যে সবথেকে পছন্দের স্কিম তোমার জন্য কোনটি কমেন্ট করে অবশ্যই জানিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।